হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আনফিনিশড কিউরিয়াস মাইন্ড। আগের ভিডিওটা যেটা 3 মিনিটের একটা ভিডিও ছিল, যেখানে আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন মতো ভিডিওটা তৈরি করেছিলাম, যেটা কিনা ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজি ডেভেলপমেন্টের উপরে, বা পোস্ট ওয়ার ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি কিভাবে এক্সপ্যান্ড করেছে। তো এই ভিডিওটা যে একটা বড় ভিডিও, যেখানে ডিটেলে কিছু এই টপিকটা অনেক ভাস্ট টপিক, তাও আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিসকে একসাথে তুলে ধরার। সো ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি বা পোস্ট ওয়ার ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিকে আমি এই তিনটে ইন্ট্রোডাকশন একটা রেখেছি, তারপর ফরম্যাটিভ ফেজ, কনভার্জেন্ট ফেজ, কনস্ট্রাকটিভ আর ক্রিটিক্যাল ফেজে ডিভাইড করে এই স্লাইডটা তৈরি করেছি। তো ফার্স্ট যদি ইন্ট্রোডাকশন দেখি, তাহলে আমরা দেখবো যে অ্যানথ্রোপোলজি ফার্স্ট ডেভেলপমেন্টটা শুরু হলো কিভাবে, যখন ট্রাভেলার্স মিশনারিজ প্রত্যেকটা ওয়ার্ল্ডে তাদের নিজের ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি গুলোতে যখন যাওয়া শুরু করে, ডিসকভার করা শুরু করে, তারা সোশ্যাল বিভিন্ন সোসাইটির মানুষের সাথে ইন্টারাকশন শুরু করে। ফলে তারা বিভিন্ন সোসাইটির মানুষের কালচারের সাথে অ্যাওয়্যার হয়, এবং তারা একটা সোশ্যাল একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে, সেগুলোকে ডকুমেন্টেশন করতে শুরু করে। এবং ধীরে ধীরে আফটার কিছু টাইম পর, যখন বায়োলজিক্যাল এভলিউশন শুরু হয়, যেটা কিনা ফার্স্ট টাইম একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন অফ হিউম্যান অরিজিনস চার্লস ডারউইন দেয়, এবং বায়োলজিক্যালি কিভাবে একটা অর্গানিজম আর্লিয়ার ফর্ম থেকে ইভলভ করতে করতে একটা হোমো স্যাপিয়েন্স আহ, এত ইন্টেলিজেন্ট যার নিজের কালচার ডেভেলপ করেছে, যারা প্রগ্রেসিভ ইভলভ করেছে, কিভাবে এই কম বা কিভাবে এই একটা সিম্পল মলিকুলার ফর্ম থেকে একটা কমপ্লিকেটেড হলো, সেটার সম্পর্কে ধারণা দিয়ে থাকে। এবং চার্লস ডারউইনের যে বই দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যেটা কিনা 1859-এ তৈরি হয়, যার ফলে একটা সায়েন্সের জগতে এবং অ্যানথ্রোপোলজির জগতে একটা আলাদাই ডাইমেনশন তৈরি হয়। ন্যাচারাল সিলেকশন একটা তার ফেমাস কনসেপ্ট, যেখানে বলা হয় যে বায়োলজিক্যালি ফিটেড অর্গানিজম যারা মোস্ট ফিট হবে, তারা সার্ভাইভ করে যাবে। যারা একটা পপুলেশনে যারা ফিট হবে, যারা নতুন জিনিস অ্যাকসেপ্টেড করতে পারবে, নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারবে, তারা আস্তে আস্তে আহ, তাদের তারা সার্ভাইভ করবে। আর যারা এই সিচুয়েশন গুলোর সাথে, এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে পারবে না, তারা এক্সটিংক্ট হয়ে যাবে। এবং যারা ফিট অর্গানিজম, যারা কিনা দিনের পর দিন সার্ভাইভ করছে আহ, এবং অ্যাডাপ্ট করছে, ওয়েল ওয়েল অ্যাডাপশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কি করছে, তারা ফার্দার রিপ্রোডিউস করছে, অফস্প্রিং প্রডিউস হচ্ছে, যারা কিনা আহ, তাদের যে ট্রেডটা আছে সেটা নেক্সট জেনারেশনে পাস অন করতে হেল্প করছে। নেক্সট হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট, একজন পলিশ ভদ্রলোক, যিনি কিনা ব্রাউনিসলয় মেলিনোভস্কি। ব্রাউনিসলয় মেলিনোভস্কি হচ্ছে একজন মেজর ফিগার, যিনি কিনা মডার্ন অ্যানথ্রোপোলজি ক্ষেত্রে আমরা বলতে পারি। এছাড়া ফ্রা বোয়া, যিনি কিনা নর্দার্ন আমেরিকান কালচারাল অ্যানথ্রোপোলজির ফাউন্ডার। ফ্রা বোয়া হচ্ছে ফার্স্ট, যিনি কিনা ইনিউট পিপলদেরকে স্টাডি করতে গিয়ে অ্যাওয়্যার হয় যে প্রত্যেকটা কালচারের ফিজিক্যাল সাবস্টেন্স যেমন ওয়াটার, তার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। এর থেকে বোয়া একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করে, যেটা কিনা কালচারাল রিলেটিভিজম। সো বেসিক্যালি কালচারাল রিলেটিভিজম যে কথাটা এসছে, এবার যদি বলি আমি কালচারাল রিলেটিভিজমটা কি,
দেন আমি বলবো কালচারাল রিলেটিভিজমটা হচ্ছে কালচার যেখানে কিনা একটা সোসাইটিতে তাদের কি কালচারাল ভ্যালিউজ আছে, আইডিয়াস আছে, সেটা কিনা আমরা অন্য একটা সোসাইটি থেকে গিয়ে কখনোই তাকে জাজ করতে পারি না। তার নিজস্ব অন্য একটা কালচার, মানে যদি একটা ইন্ডিয়ান কালচার গিয়ে একটা মেক্সিকান কালচারকে জাজ করে, আমি জাজ করতে পারি না। এখানে বলছে যে মেক্সিকান কালচারটাকে তার নিজের ভ্যালু, মেক্সিকান কালচারের ভ্যালু আর আইডিয়াস দিয়েই বুঝতে হয়। আমি কখনোই ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে গিয়ে সেটাকে আমি জাজ করতে পারি না। ফ্রেঞ্চ অ্যানথ্রোপোলজি, যিনি কিনা ক্লডি লেভি-স্ট্রস, উনি ফ্রেঞ্চ স্ট্রাকচারালিজম এর সম্পর্কে ধারণা দিয়ে থাকে, যিনি কিনা বলে যে অলসো ফোকাস করে যে মিথ স্টোরি অ্যানালিসিস করার জন্য, তার মিথ, এই স্টোরি, এগুলো অ্যানালিসিস করে যেন একটা পার্সপেক্টিভ তৈরি। নেক্সট ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করে এই পেনিম্যান বলে একজন, যিনি কিনা এই অ্যানথ্রোপোলজি ডেভেলপমেন্টটাকে চারটে ভাগে ভাগ করে, যেটা কিনা ফর্মিলেটরি পিরিয়ড, যেটা ওই 1835 থেকে শুরু হয়েছে, বিফোর 1835। কনভার্জেন্ট পিরিয়ড, যেটা কিনা 1835 টু 59 পর্যন্ত হয়েছে। কনস্ট্রাকটিভ পিরিয়ড হচ্ছে 1859 টু 1900, আর ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে 1900 অনওয়ার্ডস। এবারে এইগুলোকে আমি যদি ভালো করে এক্সপ্লেন করি, ফর্মেটিভ পিরিয়ডে কি দেখতে পাওয়া গেছে? ফর্মেটিভ পিরিয়ডে হচ্ছে এই যে, যেমন আমি ইন্ট্রোডাকশনেই বললাম যে মিশনারিজরা এগুলো, মিশনারি ট্রাভেলার এরা ছড়াতে শুরু করে। ফিলোসফ ফিলোসফার্স যারা আছে, ফিলোসফার্সরা বেসিক্যালি মেডিভাল মেডিভাল পিরিয়ডের যে ট্রাভেলার এক্সপ্লোরাররা, সেই সময় যখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেই সময় মানুষদের সঙ্গে কথা বলে, মানুষদের মানে সাথে ইন্টারঅ্যাক্ট করে তারা ওই ডকুমেন্টেশন করতো, ওগুলোকে লিখে টিকে নিয়ে যেত। যদিও তাদের নিজস্ব, যেহেতু তারা অ্যানথ্রোপোলজিস্ট নয়, তাই তাদের অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভে লিখতো না, নর্মালি তারা ডকুমেন্ট করতো জিনিস। যেমন তো ওই ডকুমেন্টেশন গুলো ফার্দার হেল্প করে অ্যানথ্রোপোলজিস্টদের, ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট যেমন আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, ইবি টাইলর, জেমস ফ্রেজার, এদেরকে হেল্প করে রিকনস্ট্রাক্ট করতে বা প্রিলিমিনারি কিছু বেসিক কনসেপ্ট থিওরিজ দিতে। আর যদি আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট সম্পর্কে জানতে হয়, আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট কি, এইটা টপিকটার উপরে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো, এটার উপরে আমি ডিটেলে কিছু বলে দেবো। নেক্সট হচ্ছে মার্কো পোলো, ভাস্কো দা গামা, যারা কিনা মানে সেই টাইমে তাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস অ্যানথ্রোপোলজি এইভাবে করে থাকে। এছাড়া ফ্রান্সিস বেকন, তারপরে থমাস হোবস বিভিন্ন ডিফারেন্ট সোসাইটিকে স্টাডি করে ডিফারেন্ট ডিফারেন্ট থিওরিজ দিয়ে থাকে 17th সেঞ্চুরি। এটা এই ফরম্যাটিভ ফেজটা, বেসিক্যালি ফরম্যাটিভ পিরিয়ডটা খুবই প্রিলিমিনারি ধারণা দেয়, যেটা কিনা অ্যানথ্রোপোলজিক্যালি থিওরি গুলো তৈরি হয়নি। নেক্সট আপ, কনভার্জেন্ট পিরিয়ড দের শুরুতে মার্কস, যিনি কিনা ডায়ালেকটিক্যাল প্রসেস সম্পর্কে বলে, চার্লস লয়েল, যিনি কিনা অরিজিন অফ কালচারকে সাপোর্ট করে, এবং বসার দে পার্টেস, এটা ফ্রেঞ্চ শব্দ, যার মধ্যে বেসিক্যালি প্রিহিস্টোরিক প্রিহিস্টোরিক সমস্ত জিনিসপত্রকে ডকুমেন্টেশন করা হয়েছে। চার্লস ডারউইন অরিজিন অফ স্পিসিস এবং অর্গানিক এভলিউশনের কনসেপ্ট গুলো দিয়ে থাকে। কনস্ট্রাকটিভ পিরিয়ড শুরু হচ্ছে 1859 থেকে 1900। এবার আস্তে আস্তে অ্যানথ্রোপোলজিস্ট, আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট যেমন ইবি টাইলর, তাদের কন্ট্রিবিউশন গুলো দেখতে শুরু করা যায়। ইবি টাইলর ইউনিলিনিয়ার এভলিউশন, ক্লাসিক্যাল এভলিউশন করে থাকে। হেনরি ম্যাকলেনিন, ব্যাচোফেন, এরা ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলস থেকে বিলং করে। এলএইচ মর্গ্যান, অ্যাডলফ ব্যাস্টিন, এরা কালচারাল এভলিউশনকে, কালচারের এই যে চার্লস ডারউইন যে বায়োলজিক্যাল এভলিউশনের যে কনসেপ্টটা দিয়ে গেছেন, এরা এসে আস্তে আস্তে তারা মনে করলো যে হ্যাঁ, মানুষের তো বায়োলজিক্যাল এভলিউশন হচ্ছে, কিন্তু মানুষের সিমিলারলি তারা কালচারের ডেভেলপমেন্ট হয়েছে। তারা কালচারের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সেই কালচারাল এভলিউশনকে
তারা এক্সপ্লেন করতে শুরু করে কিভাবে। ইভি টাইলার যে আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট এবং ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট, উনি ইউনিলিনিয়াল এভলিউশন দিলেন। এলিচ মর্গ্যান এসে কিনশিপ সিস্টেমের উপর কাজ করলেন। হেনরি ম্যান যেমন হেনরি ম্যান বলেন সোসাইটিটা কিভাবে প্রথমে ছিল। প্রথমেই বললো যে প্রথম থেকেই নাকি প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি ছিল এবং এটাই হচ্ছে অরিজিনাল আর ইউনিভার্সাল ফর্ম অফ সোশ্যাল লাইফ। প্যাচোফেন এসে বলল না না, এটা তো ফার্স্ট হচ্ছে প্রমিসকিউটি, দেন হচ্ছে ম্যাট্রিলিনিয়ান। এবার প্রমিসকিউটি বেসিক্যালি কি, এই প্রমিসকিউটিটাকে যদি আমি হাইলাইট করে এবার ডিফাইন করি, প্রমিসকিউটিটা কি বেসিক্যালি, আগে হিউম্যানসদের মধ্যে এই কিনশিপ, ম্যারেজ, এই সমস্ত ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি। প্রমিসকিউটি হচ্ছে সেটা যেখানে কিনা একটা প্রমিসের মাধ্যমে পার্টনার ওরা ডিসাইড করতো এবং তার সাথে থাকতো, আফটার পয়েন্ট অফ টাইম তারপরে অন্য একজনের সাথে থাকতো। এইটাই হচ্ছে প্রমিসকিউটি। বেসিক্যালি এই সেম জিনিস প্রাইমেটদের মধ্যেও দেখতে পাওয়া যায়। যদি প্রাইমেট স্টাডিজ নিয়ে যখন আলোচনা করা হয় বা প্রাইমেটদের নিয়ে যখন ডিসকাশন করা হবে, প্রাইমেটদের উপর যে ভিডিওটা হবে সেখানে আমি এই সেম ওই ভিডিও আর এই ভিডিওতে যে কথা বলছি এই প্রমিসকিউটি শব্দটা নিয়ে সিমিলার জিনিস বোঝা যাবে। ম্যাট্রিলিনিয়ান হচ্ছে বেসিক্যালি যেখানে কিনা মাদার্সরা, মাদারের লাইন ধরে ম্যাট্রিলিনিয়াল সোসাইটিটা চলে। এবার ম্যাট্রিলিনিয়াল সোসাইটি, তারপরে হলো ম্যাট্রিআর্কাল সোসাইটি, তারপরে প্যাট্রিলিনিয়ান, এবার এরকম ধীরে 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 মেল ডমিনেন্ট সোসাইটি বা মেলদের আন্ডারে এই সোসাইটিটা রান করা শুরু হলো। এবার এবার ম্যাকলেনিন কি বলছে, ম্যাকলেনিন আসছে, সে আবার অ্যাজিউম করছে যে এটা প্রমিসকিউটি, তারপরে লিভিং ইন আ হোর্ড, তারপরে হচ্ছে ম্যাট্রিলিনিয়াস। আবার লাকবক যে বলছে 1834 থেকে 1913 এর মধ্যে, উনি বলছে দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন ম্যারেজ ফ্রম আ স্টেজ অফ প্রমিসকিউটি। বলছে এই যে প্রমিসকিউটির যে কনসেপ্টটা এসছে, প্রমিসকিউটির যে কনসেপ্টটা আছে সেটা নাকি মডার্ন ম্যারেজ, মানে এই যে ডেভেলপমেন্ট অফ ম্যারেজ হচ্ছে, তো এই প্রমিসকিউটি কনসেপ্টটা থেকেই ডেভেলপমেন্ট অফ মডার্ন ম্যারেজ শুরু হয়েছে। এলএইচ মর্গ্যান, যিনি কিনা একজন প্রমিনেন্ট ফিগার, মর্গ্যান 19th সেঞ্চুরিতে কালচারাল এভলিউশনিস্ট ছিল, যিনি কি তার প্রথমেই আমি বললাম এলএইচ মর্গ্যানের ক্লাসিফিকেটরি কিনশিপ সিস্টেম, তারপরে ওনার এনশিয়েন্ট সোসাইটি অর রিসার্চ, এনশিয়েন্ট সোসাইটি বলে যে বইটা আছে সেখানে স্যাভেজারি, বারবারিজম, সিভিলাইজেশন, এই যে ইউনিলিনিয়াল এভলিউশন উনি সামড আপ করেন। কিভাবে করেন, এবার এই স্যাভেজারি, বারবারিজম, সিভিলাইজেশন বলতে কি বলেছে, উনি বলছে যে ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট একটা ইউনিলিনিয়ার স্টেজের মাধ্যমে হয়েছে, ইউনিলিনিয়ার লাইনের মতো। কিরকম, ফার্স্টে মানুষ ছিল স্যাভেজারি, স্যাভেজারি যেখানে হান্টার গ্যাদারার, বারবারিজম যেখানে কিনা ওরা আস্তে আস্তে সেটেল হতে শুরু করলো, তারপরে আস্তে আস্তে সিভিলাইজড হয়ে গেল। এই স্টেজটার মাধ্যমে প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা সোসাইটির মানুষ এইভাবে গেছে। কালচার ইভলভ ইন আ সাকসেসিভ স্টেজ, এই সাকসেসিভ স্টেজ গুলোই হলো স্যাভেজারি, বারবারিজম, civilization, essentially same in all part of the world. I mean, as I explained earlier, it is to be inferred that the order of stage is inevitable and their content is limited. Fourth point, এখানে এই ফোর্থ পয়েন্ট যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলেছে, সাইকিক ইউনিটি অফ ম্যানকাইন্ড এর কথা বলেছে। সাইকিক ইউনিটি অফ ম্যানকাইন্ড বলতে এলএইচ মর্গান বোঝাতে চেয়েছে যে ইউনিভার্সালি সিমিলার, মানে মানুষ একই রকম ভাবে, মানুষের থিঙ্কিং প্যাটার্ন ইজ সিমিলার। তাই জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা কালচার এই ডেভেলপমেন্ট ফেজের মধ্যে দিয়ে গেছে। সাইকিক ইউনিটি অফ ম্যানকাইন্ড মানে বলতে চাইছে, আমি যদি একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির এক্সাম্পল দিই, তাহলে বলতে চাইছে যে অ্যাশিউলিয়ান হ্যান্ডব্যাগ যেমন ফ্রান্সে তৈরি হয়েছে,
সিমিলারলি অ্যাশুলিয়ান হ্যান্ডেক্স ইন্ডিয়াতেও তৈরি হয়েছে। অ্যাশুলিয়ান হ্যান্ডেক্স ইন্ডিয়াতে কিভাবে এসছে? তাহলে সেমই টেকনোলজি, সেমই ধরনের প্যাটার্নের জিনিস কিভাবে, তো মানে দুটো ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এর লোক, দুটো ডিফারেন্ট কন্টিনেন্টের লোকজন কি করে বানাচ্ছে? তো কোথাও না কোথাও মানুষের মধ্যে ভাবনা চিন্তাটা একই রকম থাকার জন্য দুটো দুজন মানুষ দুটো ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এ যদি থেকেও থাকে, তারা কিন্তু একই রকম জিনিস বানাচ্ছে। ইবি টাইলর, যিনি কিনা ফাদার অফ অ্যানথ্রোপোলজি ইন ব্রিটিশ ডেভেলপমেন্ট, ইবি টাইলরের কন্ট্রিবিউশন অ্যানথ্রোপোলজিতে ট্রিমেন্ডাস। কিভাবে? ইবি টাইলার হচ্ছে প্রথম যিনি কিনা কালচারাল অ্যানথ্রোপোলজিতে কালচার, বেসিক্যালি হোয়াট ইজ কালচারের একটা সাইন্টিফিক ডেফিনিশন উনি দিয়ে থাকেন, যেটা কিনা ইন হিজ বুক হি রোট, বইটার নাম হচ্ছে প্রিমিটিভ কালচার 1871। ভীষণ ইম্পর্টেন্ট বই একটা অ্যানথ্রোপোলজিস্টদের জন্য, যেখানে তিনি ডিফাইন করছে a culture is a complex whole which includes knowledge, belief, arts, morals, law, customs, and any other capabilities and habits acquired by people or man as a member of society. Basically, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি একটা সোসাইটি বা একটা সোসাইটির হিউম্যানদের মধ্যে থেকে থাকে, দ্যাট মিনস হিউম্যান হিউম্যান বিং ছাড়া নলেজ, বিলিফ, আর্টস, মরাল, ল, কাস্টমস এই সমস্ত কিছু অন্য কোনো অ্যানিমালসদের মধ্যে দেখতে পাওয়া যায় না, অনলি হিউম্যান বিং এর মধ্যে দেখতে পাওয়া যায়। তাই অ্যাকর্ডিং টু হিম এই ক্রাইটেরিয়া গুলো হিউম্যান বিংদের সাথে আসছে বলে আমরা বলতে পারি যে অন্য কোনো অ্যানিমালদের মধ্যে কালচারের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় না। কালচারের ডেভেলপমেন্ট ম্যানের মধ্যে, পিপলের মধ্যে, হিউম্যান বিং এর মধ্যেই দেখতে পাওয়া যায়। নেক্সট আপ, আর কি দেখতে পাওয়া যায়? জেমস ফ্রেজার, যিনি কিনা আরেকজন আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, গোল্ডেন বাহ বলে বইটি লিখেছে, যেটা কিনা ম্যাজিক আর রিলিজিয়নের উপরে। ওখানে তিনি একটা রিলেশনশিপ এস্টাবলিশ করেছে, ঠিক স্যাভেজারি বারবারিজম সিভিলাইজেশনে যেমনি একটা রিলেশনশিপ স্টাডি করতে মানে আমরা দেখে এসেছি, ঠিক এখানে তিনি ম্যাজিক, রিলিজিয়ান এবং সায়েন্সের একটা রিলেশনশিপ দেখে, কিভাবে আস্তে আস্তে রিলিজিয়ান কিভাবে ডেভেলপ করছে। ফার্স্টে হিউম্যান বিংরা ম্যাজিকে বিলিভ করতো, তারপর যখন দেখলো যে এই ম্যাজিক জিনিসপত্র কাজ করছে না, তখন তারা একটা সুপ্রিম পাওয়ারের কাছে নিজেদের সারেন্ডার করলো, এইভাবে সৃষ্টি হলো রিলিজিয়ন। দেন যখন এই এই জিনিসটাও কাজ করলো না, ওরা গেল সাইন্টিফিক এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, এবং ধীরে ধীরে সায়েন্সে শুরু হলো। এমিলি দুর্কিম, যিনি কিনা এম্পিরিজম এর উপরে কনসেপ্ট দিয়েছে। নেক্সট আপ, ক্রিটিক্যাল পিরিয়ড, যেটা কিনা 1900 থেকে শুরু হচ্ছে অ্যান্ড স্টিল কন্টিনিউ। এসি হ্যাডেন ক্রিটিসাইজ কম্পারেটিভ মেথড, আর এটার বদলে এটাকে বলছে, কম্পারেটিভ মেথডকে বলছে ইন্টেন্সিভ স্টাডি অফ পার্টিকুলার সোসাইটি, যেটা কিনা এবারে ক্রিটিক্যাল পিরিয়ডে কি দেখা যাচ্ছে? আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, এর আগে পর্যন্ত দেখা গেল আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, তারপরে ধীরে ধীরে দেখা গেল যে আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট থেকে বিভিন্ন লোক ফিল্ড ওয়ার্ক করা শুরু করলো, ফিল্ড ওয়ার্ক করার পর থেকে তারপরে দেখা গেল কি যে আস্তে আস্তে থিওরিজ তৈরি হওয়া শুরু করলো। থিওরিজ হওয়ার পরে এই অ্যানথ্রোপোলজিক্যাল যে কনসেপ্ট গুলো যেগুলো আমরা এখন অ্যাপ্লাই করি সেগুলো হওয়া শুরু করলো। এবার ম্যালিনোভস্কি যেমন এথনোগ্রাফি কনসেপ্ট দিয়েছে, বায়োসাইকিক সার্ভাইভাল, মেন্টাল ইন্টেলেকচুয়াল। উনি বলেন কালচার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ এনেবলস ম্যানস বায়োসাইকিক সার্ভাইভাল অ্যান্ড মেন্টাল ইন্টেলেকচুয়াল। মানে কালচারকে উনি একটা ইনস্ট্রুমেন্টের সাথে পার্সনিফাই করেছে বা রিজেম্বল করেছে যদি বলি। কিরকম ভাবে? উনি বলছে একটা ইনস্ট্রুমেন্টের যেমন নিডস থাকে, তেমনি ম্যানেরও
বায়োসাইকিক সার্ভাইভাল এবং মেন্টাল ইন্টেলেকচুয়াল দেখতে পাওয়া যায়। র্যাডক্লিফ ব্রাউন, যিনি কিনা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচের কনসেপ্ট দিয়ে থাকে, উনি বলেছেন যে একটা সোসাইটির মধ্যে যদি কোনোভাবে ইন্টিগ্রেশনটা ব্রেক হয়ে যায়, মানে একটা সোসাইটির যদি এই যে একটা ডিপেন্ডেন্ট দেখতে পাওয়া যায় একটা সোসাইটিতে, সেই ইন্টিগ্রেশনটা যদি কোথাও গিয়ে ব্রেক করে যায়, সোসাইটির ইন্টিগ্রেশন যদি এক্সাম্পল দিই কিভাবে, আমরা প্রথম কোথাও না কোথাও সবাই সবার সাথে রিলেটেড। আমাদের এই এই যে রিলেশনশিপটা একটা সোসাইটি রান করার জন্য, মানে আমি সকালবেলা বাড়ির থেকে বেরোচ্ছি, আমি অটো করে কোথাও একটা যাচ্ছি, আমি ওই অটো ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট আমাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমি তারপর যাচ্ছি, আমি ধরো স্কুলে যাচ্ছি, যাওয়ার পরে আমি টিচারের উপর ডিপেন্ডেন্ট ওখান থেকে এডুকেশন নেওয়ার জন্য। তো এই ইন্টিগ্রিটি, এটা সব আমাদের সোসাইটির মধ্যে রান করছে। এবার এই ইন্টিগ্রিটিটা যদি কোনোভাবে ব্রেক করে যায়, আমাদের পক্ষে এটা কি পসিবল যে এই জায়গাটায় গিয়ে পৌঁছানো? আমার আমি যদি অটোটা করে নাই যেতে পারি, আমি স্কুলে পৌঁছতেই পারবো না, তাহলে একটা ইন্টিগ্রেশন ব্রেক করে যাচ্ছে। তো আমরা সবাইকে ওই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অনুযায়ী চলতে হবে, সো দ্যাট একটা সোসাইটি স্মুথলি রান। রুথ বেনেডিক্ট, যিনি কিনা প্যাটার্ন অফ কালচার এর কনসেপ্ট দিয়েছে, মার্গারেট মিড, যিনি কিনা ফেমাস কামিং এজেস অফ সামওয়ার উপরে তার কাজ, এবং তিনি মার্গারেট মিড আর মেলেনি ওয়াস্ট্রি, তাদের ফিল্ড ওয়ার্ক ডায়েরি খুব এসেনশিয়াল অ্যানথ্রোপোলজিস্টদের পক্ষে, অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির পক্ষে। তো কামিং ব্যাক টু মার্গারেট মিড, উনি কিনা কালচার অ্যান্ড পার্সোনালিটির কনসেপ্ট দিয়েছে, এবং ইয়েল ক্রস কালচার যে সার্ভে হয়েছিল, ইয়েল ক্রস কালচার এক্সপিডিশন, সেটা সার্ভে ডিজাইন করেছিল মার্গারেট মিড। নেক্সট আপ ভি গর্ডন চাইল্ড, এল এ হোয়াইট, রবার্ট রেডফিল্ড। এরা বেসিক্যালি কি করেছিল, এরা স্টাডি করেছিল তিনটে জেনারেল রুল, যেটা এভলিউশন অফ কালচারকে তারা এক্সপ্লেন করেছে। Specific evolution or the continuing modification of the particular society as they adapt and changing and conditions. Basically প্রত্যেকটা সোসাইটি কনস্ট্যান্টলি মডিফাই হচ্ছে, কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্টলি নতুন জিনিস অ্যাডাপ্ট করছে, এবং এই চেঞ্জিংটা কনস্ট্যান্ট। ঠিক যখন হোমো হ্যাবিলিসের সময় সোসাইটি চেঞ্জ হচ্ছে, হোমো হ্যাবিলিসের সময় যেমন তারা টুল বানাচ্ছে একরকম, হোমো ইরেক্টাসের সময় একরকম টুল বানাচ্ছে। সিমিলারলি একরকম টুল বানাচ্ছে মানে ডিফারেন্ট নিউ আইডিয়াস নিয়ে আসছে, সেগুলোকে অ্যাডাপ্ট করছে, ডিফারেন্ট এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস আসছে। এখন যদি হিউম্যান বিংদের দেখি, সেখানেও একটা মানে নতুন অ্যাডাপ্টেশন দেখতে পাওয়া যাচ্ছে। যেমন আমরা টেকনোলজিকে অ্যাডাপ্ট করেছি কোভিডের টাইমে আমাদের চ্যালেঞ্জেস এসছে, সেই সিচুয়েশন গুলোকে আমরা অ্যাডাপ্ট করেছি। সো কনস্ট্যান্টলি একটা চেঞ্জিং প্রসেসের মাধ্যমে আমাদের চেঞ্জেস হচ্ছে। নেক্সট আপ মাল্টিলিনিয়াল এভলিউশনারি স্টাডিজ অফ প্যারালাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সার্কামস্ট্যান্সেস। এই যে মাল্টিলিনিয়ার স্টাডিতে যেখানে বলছে যে এভলিউশনারি কিভাবে প্যারালাল ডেভেলপমেন্ট করছে, এনভায়রনমেন্টাল সার্কামস্ট্যান্সেস কিভাবে সেখানে কাজ করছে, মানে একটা ডেভেলপমেন্টের মানে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া যেটা কিনা এনভায়রনমেন্টের সাথে লিঙ্কড আপ। যেমন এনভায়রনমেন্টে কিছু সমস্যা হলে আমাদের যে চেঞ্জেস আসছে, এবার সেটা প্যারালালিও হচ্ছে, সেইটাকে বলতে চেয়েছে এই পয়েন্টটাতে। General evolution, the delineation of the grand scheme in the development of human society and human culture and society. এখানে বেসিক্যালি বলতে চেয়েছে যে এই কনস্ট্যান্ট যে চেঞ্জটা আসছে, মানে এরা এইভাবেই কনক্লুড করতে চেয়েছে বেসিক্যালি যে কালচার বা ইন জেনারেল যে এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে,
সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই বেসিক কয়েকটা ক্রাইটেরিয়া খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখছি যে এই অ্যাডাপ্টেশনটা কিভাবে হচ্ছে। কাল এখানে বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন, এখানে কালচারাল অ্যাডাপ্ট, এবং বিভিন্ন কনসেপ্ট আসছে। ইন কনক্লুশন, এখনো অ্যানথ্রোপোলজিস্ট যেহেতু এখনো কনস্ট্যান্টলি ডেভেলপমেন্ট হচ্ছে, তো কনক্লুশন ড্র করা ভেরি ইম্পসিবল। কিন্তু এই যে আমরা চারটে ভাগে এটাকে ভাগ করলাম এবং কন্ট্রিবিউশনের স্টেজ গুলো দেখলাম, অ্যানথ্রোপোলজি প্রত্যেকটা স্টেজে কিভাবে ধাপে ধাপে চেঞ্জেস হয়েছে, কিভাবে ধাপে ধাপে বায়োলজিক্যাল এভলিউশনের সাথে সাথে কালচারাল এভলিউশন হয়েছে, এবং কালচারাল এভলিউশনের সাথে সাথে অ্যানথ্রোপোলজিস্টরা ফিল্ড ওয়ার্ক করা শুরু করেছে। ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে বিভিন্ন কনসেপ্ট দিয়েছে, পার্টিসিপেন্ট অবজারভেশন করেছে, এথনোগ্রাফি আমাদের একটা মেথড যেটা কিনা অ্যানথ্রোপোলজিস্টরা ইমেন্সলি ইউজ করে, সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজিস্টরা সেই কনসেপ্টটা এসছে। ফিল্ড ওয়ার্কের কতটা গুরুত্ব এবং ফিল্ড ডায়েরি কত গুরুত্ব, প্রত্যেকটা জিনিস এবং বিভিন্ন কনসেপ্ট যেমন কালচারাল রিলেটিভিজম, আমাদের মূল ভাবটা অ্যানথ্রোপোলজিস্টের এইটার উপরে বেস করে দাঁড়িয়ে থাকে যে আমরা এথনোসেন্ট্রিক মেন্টালিটি নিয়ে কোনো কাজ করি না, আমরা কালচারাল রিলেটিভিজমকে ফলো করি। তো এইভাবে বিভিন্ন কনসেপ্ট যেগুলো কিনা আমরা এখন মানে প্রথমেই পড়ে থাকি, এই কত বছর ধরে এগুলো যে মানে ইনক্লুডেড হয়েছে, যেগুলো কিনা এখন আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, সেগুলো দেখতে পাওয়া যায় অ্যানথ্রোপোলজি। তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা, যদিও অনেকটা বড় হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে এবং কিছু কিছু বিষয় ক্লিয়ার হয়েছে। আহ উম, অনেকটা বিষয় আমার মনে হয় এখানে ক্লিয়ার করা সম্ভব হচ্ছে না, কারণ বিভিন্ন যে কনসেপ্ট গুলো আছে ওগুলোকে জানতে হবে, ওগুলোর উপরে ডিটেল ভিডিও আমি পার্টিকুলার ওই কনসেপ্ট, পার্টিকুলার ওই থিওরির উপরে বানাবো, সেটা একটা গোটা ভিডিওর উপরে চলবে। আস্তে আস্তে ভিডিও আসবে। আহ তো এখন পর্যন্ত থ্যাংক ইউ, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আরো কিছু ডিটেলস এর জন্য আমি আমার মেল আইডি প্রোভাইড করব, ওখানে মেল করলে আই গেট ব্যাক টু এভরিওয়ান। আর ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।